শুভ দর্শক, ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের যে ইস্পানী মির্জাপুর শুভরাত্রি, তার সেটি পাওয়ার্ড বাই বিএসবি ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ। আমরা সেই আলোচনায় আজকে যে সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সেটি নিয়ে আমরা কথা বলবো, এবং আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন প্রধান সমন্বয়কারী গণসংহতি আন্দোলনের জনাব জুনায়েদ সাকি রয়েছেন আমাদের সাথে আরেকজন রয়েছেন ব্যারিস্টার প্রশান্ত বড়ুয়া, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহসভাপতি, তিনি রয়েছেন আমাদের সাথে। আমরা আসলে পুরো অনুষ্ঠান জুড়ে কথা বলবার জন্য সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে কথা বলবো। আসলে সমসাময়িক প্রেক্ষাপট তো অনেক কিছু এখানে আজকে রয়েছে। আমরা শিক্ষকদের আন্দোলনের দেখতে পাচ্ছি, কোটা বিরোধী আন্দোলন একটা দেখতে পাচ্ছি, দ্রব্যমূল্য দেখতে পাচ্ছি, দুর্নীতির কথা দেখতে পাচ্ছি। আমরা যে কটি বিষয় মূলত আমাদের সময়ের মধ্যে পারি সেটি আমরা জানবার চেষ্টা করবো, এবং একই সাথে আমরা জুমে একজন শিক্ষার্থীকে কানেক্ট করার চেষ্টা করব। তিনি হচ্ছে মিস্টার মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তিনি সমাজ বিজ্ঞান বিভাগ ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক হিসেবে কাজ করছেন। তার সাথেও আমরা জমি কথা বলবার চেষ্টা করব। আমি প্রথমে একটু শুরু করি প্রশান্ত ভূষণ বড়ুয়া, আপনাকে দিয়ে। রাজনীতিতে বেশ অনেক পরোক্ষ একজন রাজনীতিবিদ আপনি, দীর্ঘ সংগ্রাম লড়াই এবং অনেক কিছুর মধ্যে দিয়ে আপনি চড়াই উত্তরের মধ্যে দিয়ে এখনো পর্যন্ত রাজনীতিতে আছেন। বাংলাদেশ ছাত্রলীগের একনিষ্ঠ বলিষ্ঠ নেতা হিসেবে আপনি কাজ করছেন, এবং আপনার প্রতি অনেকেরই একটা ভালোবাসা মমত্ব আছে, এবং আপনি নির্মোহ আলোচক হিসাবেও আপনি সবসময় টেলিভিশনে গণমাধ্যমে কথা বলে থাকেন। আমরা আসলে মূলত যে কথাটা নিয়ে শুরু করতে চাই সেটি মেধা না কোটা। আপনি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, সেখানে পড়াশোনা করেছেন, সবচেয়ে ভালো সাবজেক্টে পড়াশোনা করেছেন। আপনি ব্যারিস্টার হিসেবে লন্ডন থেকে পড়ে এসেছেন। এখন যে দাবিটা উত্থাপিত হচ্ছে মেধা না কোটা, এবং সে আন্দোলনকে আমরা দেখতে পাচ্ছি চতুর্দিকে এক ধরনের বৈরী অবস্থা তৈরি হচ্ছে। যদিও এখানে একটি আদালতের একটা সাবজুডিশিয়াল ম্যাটার সেটি রয়েছে, এবং সেখানে ছাত্ররা এই আন্দোলন নিয়ে কতখানি কি করতে পারবেন। আপনি মেধা না কোটা কোনটাকে গুরুত্ব দেবেন, আপনার বিশ্লেষণ কি? আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর সেইং ভেরি কাইন্ড ওয়ার্ডস। আমরা কর্মী, রাজনৈতিক কর্মী, এবং এটি একটা বড় পরিচয় যে আমরা ঋদ্ধ হচ্ছি। আমি শুরুতেই একটি বিষয় পরিষ্কার করে নিই। মাননীয় হাইকোর্ট ডিভিশন, বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন যেই রায়টি দিয়েছেন, এটি 2021 সালে ব্যক্তির করা। এখানে সরকার পক্ষ নয়, সরকার করেনি, কিন্তু সরকার এপিলটা করেছে, এই রায়ের বিরুদ্ধে এপিলটা করেছে, এবং সেটি শুনানি হবে। এখানে একটা বিষয় হলো, আদালত যখন কোনো বিষয়ে রায় দেন সেটি পরিবর্তন করতে হলেও আদালতের প্রক্রিয়াতেই যেতে হয়, এবং আমাদের দেশে সেই সুযোগটা রয়েছে। সামনে এপিলেট ডিভিশনে এটি উঠবে। এই কারণেই আপনি লক্ষ্য করবেন যখন মাননীয় প্রধানমন্ত্রী সহ অনেকেই বলছেন যে এই মুহূর্তে টাইমিংয়ের দিক থেকেও আন্দোলনটি অযৌক্তিক, কারণ মাননীয় আদালত শেষ কথাটি এটির উপর বলে ফেলেননি। এটি এখনো সুযোগ আছে, আবার এটি পুনর্বিবেচনা হবে। যারা আন্দোলন করছেন তারা চাইলে পক্ষ হবার দরখাস্ত দিতে পারেন, তারা পক্ষভুক্ত হতে পারেন, অনেক কিছু সুযোগ দিচ্ছে। এটা একটি বিষয়। আরেকটি হলো, সবচেয়ে জরুরি কথাটা আজকে আপনি বলেছেন শুরুতে, মেধা না কোটা। আমি মনে করি, এবং একেবারে দৃঢ়ভাবে মনে করি, এটি একটি রং ন্যারেটিভ। এমনকি পরিপত্রের, যেটা এখন ভিলেন হয়ে উঠেছে যে পরিপত্র, সেখানেও হয়তো অবচেতন বা অসচেতনভাবে এখন মেধা ধারা নির্ধারিত হবে। হয়তো বলা উচিত ছিল বা বলতে চেয়েছিলেন এখন থেকে সাধারণ প্রতিযোগিতার মাধ্যমে সব চাকরি দেয়া হবে, কিন্তু এই মনস্তত্ত্বে যে ঢুকে গেছে মেধা না কোটা, এমন বিষয় হয়ে গেল ন্যারেটিভটা, যে কোটায় যারা আসবেন ওরা একেবারেই বোধহয় মেধাবী নন, আবার যারা মেধাবী তারা বোধহয় কোনোভাবেই কোটাটা এন্টাইটেল নন। কিন্তু ঘটনাক্রমে যিনি খুবই ভালো করেছেন, উচ্চ মেধা আমরা সাধারণ অর্থে বলি, তিনিও এই ক্রাইটেরিয়ায় পড়লে ওই কোটা হয়তো তিনিও এলিজিবল হন বা হয়েছেন, অনেকে ব্যবহার করে। তাদের কোটা নিয়ে বিতর্কটা বেশি তৈরি হচ্ছে না, যেহেতু কোন কোটা নিয়ে যে বিষয়টি বলা হচ্ছে মুক্তিযোদ্ধাদের, বীর মুক্তিযোদ্ধাদের পরবর্তী প্রজন্ম নিয়ে, এটি নিয়ে নানা বিতর্ক থাকতে পারে, মেরিট ডিমেরিট থাকতে পারে। ভারতে 49%-এর বেশি কোটা, ভারতের যে সিভিল সার্ভিস, আমাদের শিক্ষার্থীরা এখন রাজপথে আছে কোন কোটাটা নিয়ে? তারা তো মুক্তিযোদ্ধা কোটা নিয়েই আন্দোলন করছেন। যে মুক্তিযোদ্ধাদের, তারা কি এটা বলছেন যে প্রতিবন্ধী মানুষের কোটা নিয়ে তারা কোনো বাধা সৃষ্টির কথা বলছেন? তারা যেটি বলেছেন যে দেখেন, আমাদের সংবিধানে আছে যে সমতা, ন্যায্যতা, এটা আছে। আবার এটিও বলা আছে যে অনগ্রসর শ্রেণীকে টেনে আনবার জন্য কোনো কিছুই রাষ্ট্রকে নিবৃত্ত করবেন। আমি ছোট্ট একটা উদাহরণ দিই, যে আমরা তো 10 জন হাঁটছি, 3 জনের পা ঠিক বাকি 7 জনের মতো না,
তাকে একটা হুইল চেয়ার দিয়ে দেওয়া, যেটা আমরা রোগীকে দেই, বা এমন কিছু দিয়ে দেওয়া যাতে উনি একটু তাল মেলাতে পারে। সেক্ষেত্রে আপনি লক্ষ্য করবেন যে 3টা কোচিং এ যে যেতে পারে নাই, মফস্বলে থেকেছে, অঙ্কে ইংরেজিতে খুবই ভালো নাম্বার পায়নি, মানে তার তো মেধাবী হয়ে উঠবার সুযোগটি দারিদ্র তাকে শুরু থেকে আষ্টে পৃষ্ঠে আপনার আটে ধরেছে। প্রত্যন্ত অঞ্চলে ছিল, 4 মাইল হেঁটে স্কুলে যেতে হয়েছিল। তো শিক্ষার্থীরা কোনো কথা বলছেন না, তারা যাদেরকে নিয়ে কথা বলছেন, আপনি যেটা বললেন যে তাদের নাতি নাতনি পর্যন্ত, তারা বলেছেন মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্মের কোটা নিয়ে তাদের আপত্তি, এটা ক্লিয়ার, ওনার তো কোনো রাগঢাক নেই এখানে। কিন্তু এখানেও একটা বিষয় আছে, আপনি লক্ষ্য করবেন, আমি কোটার পক্ষে বিপক্ষে কোনো মতামত রাখছি না। আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি একটি সুন্দর সমাধানের জন্য ডায়ালগ হবে, পক্ষ যত পক্ষ স্টেক হোল্ডার সবাই বসবেন, বিবেচনা করবেন, এবং ভালো একটু ন্যায্য সমাধান আসবে। আমি ভালো বলবো না, আমি বলবো একটা ন্যায্য সমাধান আসবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আগামী কয়েকদিনের মধ্যে এটা হবে। কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন কর্নেল শাফায়েত জামেল 46 ব্রিগেডের কমান্ডার এবং বিখ্যাত মুক্তিযোদ্ধা, আপনার তার ছেলে, এরকম আরো অনেক মুক্তিযোদ্ধার ছেলেকে মুক্তিযোদ্ধার ছেলে বলে প্রায় 30 বছর, এই রাষ্ট্রের বয়স 52 বছর, তো প্রায় 30 বছর মুক্তিযোদ্ধার ছেলে বলে অনেককে চাকরিতে ঢুকতে দেয় না, এবং অলিখিত নিষেধাজ্ঞাই ছিল বিশেষ সার্ভিসগুলোতে। এরকম একটা যন্ত্রণা ছিল, ক্ষোভ ছিল। এই কারণে 2008 সালে ভূমিধ্বস বিজয়ের পর যে আমাদের ইলেকশন ম্যানিফেস্টো ছিল মুক্তিযুদ্ধের চেতনা, আপনি লক্ষ্য করে দেখবেন যে এই কোটাটা কিন্তু আগেও ছিল, এটা যে আওয়ামী লীগ সরকার এনেছে যেটা বললেন এটা খুবই সালেও ছিল, 85 সালেও ছিল। জামিল সাহেবের বীর মুক্তিযোদ্ধা শাফায়েত জামের ছেলে 30 বছর অলিখিতভাবে কোনো চাকরিতে, বিশেষ চাকরিতে ঢুকতে পারেনি। সেই সমস্যাটা কিন্তু এখনো সমাধান হয়নি। এখনো কিন্তু অনেক মেধাবী আছে, নানা কারণের জন্য তারা বিসিএস বলি, পাবলিক সার্ভিস বলি, তারা কিন্তু সেখানে সংযুক্ত হতে পারে না। এটি কিন্তু আমাদের জাতির একটা বিসিএস কে আর বদনাম দেওয়া যাবে না। আপনার মনে আছে যে বিএনপি জামাত আমলে যেটা হতো যে সব বিসিএস এর পরীক্ষা ফাঁস হয়ে যেত এবং ব্যাপক কাণ্ড কারখানা হতো। আজকে দেখেন বিসিএসটা কিন্তু ঠিক হয়ে গেছে। আমি অন্য কোনো কিছু বলতে পারবো না, বলছি কোয়ালিফাইডও অনেকে কিন্তু এখনো চাকরি সকাল থেকে যে কেন্দ্রীয় গ্রন্থাগারে গিয়ে লাইন ধরে এই একটি কারণে নিশ্চয়ই এখনো বিসিএস এর উপর শতভাগ আস্থা আমাদের ছেলে মেয়েদের, নতুন শিক্ষার্থীদের রয়েছে। কিন্তু যেটি হচ্ছে যে কথাটা বললেন 30 বছর চাকরিতে ঢুকতে পারেনি, সেই সমস্যা কিন্তু এখনো আছে। ভিন্ন মতের যারা পরিবার যারা, তারা চাকরিতে ঢুকতে পারে কিনা সেটি কিন্তু আমরা আরেকটু পর্যবেক্ষণ করলে আপনি দেখতে পাবেন। একটা প্রশ্ন করে আপনাকে আমি সরাসরি জুনায়েদ সাকির কাছে যাব, নিশ্চয়ই তিনি মাথার মস্তিষ্কের মধ্যে অনেক প্রশ্নের উত্তর খুঁজবার চেষ্টা করছেন, যে এই কোটা বিরোধী যে আন্দোলনটা করছে, শিক্ষার্থীদের আন্দোলনটা, এটা কি যৌক্তিক কিনা? দেখুন, এই আন্দোলন আমি 4টা দফা দেখলাম। চতুর্থটা হলো যে একটা ওরা নিরপেক্ষ এবং একটি মেধাবী কার্যকর সিভিল সার্ভিস চেয়েছে, সেটা তো সবারও দাবি। এবং একটু আগে আমি বললাম যে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের অনেকগুলো অর্জনের মধ্যে একটি অসাধারণ অর্জন, আমি বলবো একেবারে নির্দ্বিধায় মুক্ত কণ্ঠে, যে পাবলিক সার্ভিস নিয়ে যে বদনামটা ছিল সেটি একেবারে ধুয়ে মুছে নিশ্চিহ্ন করে ফেলেছে। নিশ্চয়ই আসবো আমি। জুনায়েদ সাকির, আপনারা তো অনেক সময় অনেক বড় বড়, আপনার কথার ভয়েসও কিন্তু বেশ মাইক না থাকলেও কথা শোনা যায়। আমি মাঝে মাঝে দেখি যে আমি একটা কথা বলি, একটা সাব জুডিশিয়াল ম্যাটার নিয়ে কি কারণের জন্য কারা পিছন থেকে ইন্ধন দিচ্ছে, এদিকে আপনার কাছে মনে হয় কোনো ইন্ধনদাতা পিছনে আছে? ধন্যবাদ আপনাকে। তো বিষয়টা হচ্ছে যে আপনার প্রথম প্রশ্ন ছিল এই কোটা সংস্কার নিয়ে যে আন্দোলন, এটা যৌক্তিক কিনা। আমি প্রথমে খুব পয়েন্ট ব্ল্যাঙ্ক বলবো, এটা একটা যৌক্তিক আন্দোলন, ন্যায্য আন্দোলন। কেন? কারণ হচ্ছে যে এই দেশের পাবলিক সার্ভিস, সরকারি চাকরি, মানে রাষ্ট্র প্রতিষ্ঠানগুলোতে যে নিয়োগ হবে, সেটা প্রধানত মেধা ভিত্তিতে হতে হবে। সেটাই সুযোগের সমতা সৃষ্টির সবচেয়ে বড় অবলম্বন। মেধারও সমস্যা হতে পারে, কি ধরনের সুযোগ কে পাচ্ছে, ফলে মেধার বিকাশ কার কতটা কিভাবে হচ্ছে, শহরে গ্রামে, অর্থনৈতিক অবস্থা, শ্রেণীভেদ, এগুলোতে তো পার্থক্য ঘটে। কিন্তু আপনি যদি সবগুলো ক্যাটাগরি ধরেন, তাহলে দেখবেন যে মেধার ভিত্তিতে একটা গ্রহণ করলে সবচেয়ে কম বৈষম্য হয়। বাকি ক্যাটাগরিতে গেলেই আপনি আরো অনেক রকম সমস্যার মধ্যে পড়ে যাবেন। সেই দিক থেকে এইটাই হচ্ছে যে মেধার ভিত্তিতেই সুযোগের সমতা সবচেয়ে বেশি ঘটে, এবং চেষ্টা করতে হবে মেধার বিকাশটা যাতে মানে সেখানেও একটা সুযোগের সমতা সৃষ্টি হয়, শহর থেকে গ্রাম, শ্রেণীভেদে ইত্যাদিতে। তো এটা হচ্ছে ভিত্তি। এখন তার মানে কি এই যে একটা সমাজে সবাই সমান অবস্থায় থাকে না। কতগুলো বিশেষ ঐতিহাসিক কারণে জনগোষ্ঠীর বিভিন্ন অংশ নানাভাবে
একটা বৈষম্যের মধ্যে থাকতে পারে, মানে পিছিয়ে থাকতে পারে। পিছিয়ে কথাটাও মানে কোনো অপমানজনক অর্থে বলা হচ্ছে না, এটা একটা কারণ, মানে বাস্তবতার ফলাফল আকারে আসতে পারে। তাহলে তাদের মধ্যে আমরা সাধারণত ধরি যে শারীরিকভাবে যারা ভিন্ন যোগ্যতার, যাদেরকে আপনি প্রতিবন্ধী বলছেন, কিংবা বাঙালির বাইরে অন্য যে জাতির জনগোষ্ঠী আছেন, নারী এবং মুক্তিযুদ্ধ মানে যারা মুক্তিযোদ্ধা, এটা বাংলাদেশ একটা বিশেষ মর্যাদার জায়গার প্রশ্ন। এখন এইখানে 18 সালের ছাত্ররা যে জায়গাটা তুলেছিল যে 56% এই ধরনের কোটার মধ্যে দিয়ে যাওয়ার ফলে একটা বড় আকারে বৈষম্য সৃষ্টি হচ্ছে। মেধার ভিত্তিতে যে সুযোগের সমতার জায়গা, সেটা অনেকভাবে সংকুচিত হয়ে এসছে। তাহলে কোটাকে একটা যৌক্তিক সংস্কার করতে হবে। হ্যাঁ, তারা তখন বলেছিলেন এটা 10% হতে পারে। এখন সেই আলোচনাটা তো একটা তর্কের বিষয় হতে পারে যে পার্সেন্টেজ কি একেবারে 10ই হবে না, আরো 5% বাড়বে। সেইটা, এই বিবেচনাগুলো আমাদেরকে নিতে হবে যে আমরা কোন জনগোষ্ঠীর কিভাবে তাদের অংশগ্রহণটা নিশ্চিত করব। প্রয়োজন ছিল একটা ন্যাশনাল কমিশন করে এই জিনিসটা করা। আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমরা সরকারকে দেখলাম সেই সময় প্রধানমন্ত্রী কোটা ব্যবস্থাই তুলে দিলেন, বাতিল করে দিলেন তার ঘোষণা, এবং একটা পরিপত্র জারি হলো। এখন সেই পরিপত্র কোর্টে যাওয়ার পর সেটাকে পরিপত্রটাকে বাতিল করে দিয়ে কোটা ব্যবস্থাটা বহাল করা হয়েছে। ছাত্রদের মধ্যে এই জায়গাটা তৈরি হয়েছে যে তার মানে হচ্ছে তাদের আন্দোলনের ফলে যে অর্জনের জায়গাটা তৈরি হলো, সরকার যেটা করলো সেটা বোধহয় কোনো না কোনোভাবে আবার এই আদালত কিংবা এর মাধ্যম দিয়ে আবার বহাল করার একটা চেষ্টা চলছে। ফলে তারা তাদের প্রতিবাদ জানাচ্ছেন। খেয়াল করে দেখুন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি কিন্তু একটা মন্তব্য করে ফেলেছেন যে আন্দোলন করে কি কোর্টের রায় বদলানো যাবে কিনা। প্রথমত বাংলাদেশের ইতিহাসে এই কথা, মানে উনি কেন মন্তব্য করেছেন তার ব্যাখ্যাটা তিনি দিবেন, কিন্তু তার মন্তব্যটা আমাদের জন্য এবং ছাত্র সমাজের জন্য একটা কিন্তু আরেকটা বড় ধরনের জায়গা তৈরি হয়েছে যে এই যে আন্দোলন, তাদের যে দাবি, তাদের যে সংগ্রাম 18 সালে হয়েছে, সেইটা মানে সেটাকে এই সারা দেশের লক্ষ কোটি ছাত্ররা যে একটা আন্দোলন করে একটা দাবির জায়গায় পৌঁছালো, সেটা পুরোপুরি কি মানে এই আন্দোলনের কোনো মূল্য নেই, সেটা কোনো জায়গা নেই। এখন প্রধান বিচারপতি, বাংলাদেশেই উদাহরণ আছে যে আন্দোলনের কারণে কোর্টের রায় বদলেছে, পজিশন বদলেছে। যদি আমি সেটাতে নাও যাই, আমি এই জায়গায় দাঁড়াই 1962 সালে মানে চিফ জাস্টিস মুর্শেদ তিনি কিন্তু এই কথাটা পরিষ্কার করে বলেছিলেন যে কোনো ভার্ডিক্টই ক্রিটিসিজমের ঊর্ধ্বে না, এমনকি চিফ জাস্টিসের কথাও না। তো সেই জায়গাটা আমাদের বিবেচনায় রাখা দরকার। একটা গণতান্ত্রিক সমাজে যদি আমরা এটা এখনো কলোনি না মনে করি, একটা স্বাধীন সার্বভৌম দেশ মনে করি, সেখানে সুপ্রিম কোর্টের রায় হবে, হাইকোর্টের রায় হবে, যে কোনো আদালতের রায়, সেটা প্রয়োগ হবে। কিন্তু আজকে যদি আমাকে আদালতের রায় দেওয়া হয় যে আমি একটা অপরাধ করেছি অথবা এখানে এসে কোনো কিছু করেছি, সেটা কিন্তু পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী সেটা বলবৎ করবে। কিন্তু সেই রায়টা ন্যায্য কি ন্যায্য না, সেটা বলার অধিকার কিন্তু আমার আছে। এখানে দুটো পার্থক্য করা দরকার। কাজেই এই যে কথা বলার স্বাধীনতা, সংবিধান যে মানুষের মৌলিক অধিকারটা দিয়েছে, সেই অধিকারের সাথে সাযুজ্যপূর্ণ নয় এমন কোনো কিছুই গ্রহণযোগ্য নয়। ফলে আমার মনে হয় যে আন্দোলনের জায়গাটা গুরুত্বপূর্ণ, আমরা আদালত না দেখাই। এবং আমি আমাকে একটা ছোট্ট প্রশ্ন করবার সুযোগ দেন। প্রথমত একটা সাবজুডিশিয়াল ম্যাটার, এবং ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া বললেন এখানে কিন্তু ফাইনাল জাজমেন্ট এখনো কিন্তু দেওয়া হয়নি। 2, 3 হচ্ছে গিয়ে আপনি কি দেখেছেন যে যত খুন খারাপই হোক না কেন, পত্রপত্রিকার নিউজ দিয়ে কি সেখানে তাকে ফাঁসি দেওয়া যায়, নাকি তার এভিডেন্স লাগে, সাক্ষী লাগে, প্রমাণ লাগে, অনেক কিছু উপস্থাপন করবার পরে তারপরে সেই শাস্তি হয়। তাহলে আমি আবার বিষয়টা বলছি, সরকারের দায়িত্ব। আমাকে যদি 1 সেকেন্ড বলেন, সঙ্গে যখন বলেছে যে বাইরে মানুষ খুব আন্দোলন করছে, তখন খুব কারেক্টলি উনি বলেছেন যে আন্দোলন করে কি এই কোর্টের রায় পাল্টাবেন নাকি। খেয়াল করবেন, কিন্তু উনি কিন্তু নিজের থেকে কোনো কমেন্ট করেননি। উনি শুনানির এক পর্যায়ে যখন বলছে যে আন্দোলন হচ্ছে, আমার কথাটা আন্দোলন দিয়ে তো আপনি কোর্টকে আটকাতে পারবেন না। সাবজুডিস ম্যাটার। এখন হাইকোর্টে গিয়েছে একটা বিষয়, তারপরে এটা আপিলের ডিভিশনে যাচ্ছে। এখন ছাত্রদের দাবি আগেও সরকারের কাছে ছিল, এখনো সরকারের কাছে, এবং সরকারের এটা একটা নীতিগত প্রশ্ন। সেক্ষেত্রে কোর্টে যখন গিয়েছে, কোর্টে কত দ্রুত এটা ফয়সালা হবে সেই দায়িত্বটা কিন্তু সরকারের।
সরকার কিন্তু এর আগে এই ধরনের মানে কাজ করেছে, যখন একটা বিষয় নিয়ে আন্দোলন হয়েছে সেটা কত দ্রুত মীমাংসা করা যায়, আদালতে কত দ্রুত সেটা উঠে, সেই বিষয়গুলো তারা করেছে। আদালতে নিশ্চয়ই একটা প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়া মেনেই কিন্তু সরকার সম্ভব দ্রুততম সময় করেছে। ছাত্রদের আন্দোলন চলছে যে আমরা এটার ফয়সালাটা দেখতে চাই, আমরা এটা দীর্ঘসূত্রিতার মধ্যে তাদেরকে একটা আবার অনিশ্চিত জায়গায় দেখতে চাই না। ফলে তাদের দাবি উঠেছে পরিপত্র যেটা সেটা বহাল থাকা দরকার। তারপরে তারা বলেছেন যে একটা ন্যাশনাল কমিশন করে আপনারা কোটা সংস্কারের জায়গা করুন। ফলে কোটা ব্যবস্থাটা বাতিলের পুরো প্রশ্ন কিন্তু ছাত্র সমাজ আগেও তোলেনি, এখনো তাদের মধ্যে ওই বিবেচনার জায়গাটা খুব পরিষ্কারভাবে আমরা দেখেছি। তারা কি দাবি নিয়ে তাহলে মাঠে আছেন? মাঠে আছে পরিপত্র বহাল করার জন্য। কারণ এই যে পরিপত্র বহালের অ্যাপিলেট ডিভিশনকে মানে এটা আপনি যদি মনে করেন যে কিভাবে করতে পারবে অ্যাপিলেট ডিভিশন করার জন্য আপনার কোনটা মামলা, কোন কেসটা প্রায়োরিটি হবে, এটা তো মানে সরকার ঠিক করে না। তো সরকার ঠিক করে না, কিন্তু এটার জন্য তো বাস্তবতা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা কি আগে দেখিনি যে কোনটা প্রায়োরিটি হয়েছে? আমরা প্রায়োরিটি দেখিনি। তো প্রায়োরিটিটা আমরা কিন্তু এর আগেও দেখেছি যে কিভাবে আন্দোলনের বাস্তবতা যখন সৃষ্টি হয় তখন কোর্টের প্রসেসটাও দ্রুততম হয়। তো সেইটা দরকার। অনেকগুলো বিষয় আছে আপনার সামনে। যখন দেশের লক্ষ লক্ষ শিক্ষার্থীদের উদ্বেগ এটা, তখন এটাকে তো আপনার মানে পুরো আমাদের যে রাষ্ট্র পরিচালনা, সেই আদালত সবকিছুই কিন্তু তাকে কোনটা অগ্রাধিকারে আসবে সেই জায়গাগুলো কিন্তু তাদের বিবেচনার বিষয় হিসেবে থাকতে হয়। আমরা আলোচনাটা নিয়ে ফিরবো। আমি একজন আমাদের সাথে জুমে একজন শিক্ষার্থী আছেন, মিস্টার মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক সমাজ বিজ্ঞান বিভাগ ডিবেটিং সোসাইটি, তিনি আমাদের সাথে যুক্ত আছেন। আমি মোশাররফ, আপনি তো সমাজ বিজ্ঞান বিভাগে পড়ছেন তাই না? মোশাররফ শুনতে পাচ্ছেন আমাকে? মোশাররফ কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি কথা বলছি মিস্টার মোশাররফ, আপনার কি মিউট করা আছে কিনা? আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, জোরে কথা বলুন, শুনতে পাচ্ছি। জি বলেন। জি 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 আমাকে একটু খেয়াল করবেন, আমাদের সময় খুবই কম, খেয়াল করতে হবে। সেটি হচ্ছে গিয়ে যে আপনি তো সমাজ বিজ্ঞান বিভাগ ডিবেটিং সোসাইটি সাধারণ সম্পাদক হিসেবে কাজ করছিলেন, ভলান্টিয়ার হিসেবে। তো কি হয়েছে আপনার কে নিয়ে দেখলাম গণমাধ্যমে দিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়েছে, আপনার কোনো বিশ্লেষণ আছে কিনা? জি, আমি সোশিওলজিক্যাল ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক। তো আমি কোটা আন্দোলনে সম্পৃক্ত হওয়া এবং কোটা আন্দোলন নিয়ে পোস্ট করাই, কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে আমাকে ডিবেটিং ক্লাব থেকে বহিষ্কার করা হয়েছে। আমাদের ডিবেটিং ক্লাবের মডারেটর অধ্যাপক ডক্টর আজমুজ্জামান স্যার, উনি আমাদের শিক্ষক, আমাকে বহিষ্কার করেছিল। সেটা আমাদের কোনো প্রকার পূর্ব ঘোষিত নোটিশ ছাড়া, কোনো ওয়ার্নিং ছাড়া এবং সম্পূর্ণ একতরফা ভাবে। এবং আমাদের যে ইসি প্যানেল রয়েছে, প্রতিটা আমার ডিবেটিং ক্লাবগুলো আমরা ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির একটা রুলস এবং রেগুলেশন অনুযায়ী পরিচালিত হয়। তো ওইখানে একটা নিয়ম হলো, কাউকে বহিষ্কার করা হলে অবশ্যই যারা আইসিতে থাকে, যারা কমিটিতে থাকে, তাদেরকে নিয়ে বসে এবং ভোটাভুটির মাধ্যমে আসলে বহিষ্কার করা বা যে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় আর কি, কমিটির পদপ্রাপ্ত কারো সম্পর্কে কোনো সিদ্ধান্ত নিলে। কিন্তু এটা না করে একতরফা ভাবেই মানে আমাকে বহিষ্কার করা হয়েছে। এবং আমি এই প্রেক্ষিতে তাকে একটা ফোনে কল দিয়েছিলাম, পাওয়া যায়নি। অনেক সাংবাদিকরা, আমি যতটুকু পত্রিকায় পড়েছি, অনেকে কল দিয়েছে, ওনাকে পাননি। আর তারপর আমি আমার ডিপার্টমেন্টের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর জিনাত হুদা ম্যাম, আমার অত্যন্ত স্নেহ করেন, ওনাকে আমি কল দিই। উনি বলছেন যে আমি এই বিষয়টা জানি না, আমাকে এটা জানানো হয়নি, তুমি এতটুকু জেনে রাখো। জি, আপনাকে বহিষ্কার করেছে কে ক্লাব থেকে? বহিষ্কার করেছে আমাদের বিভাগের শিক্ষক এবং আমাদের এই ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক ডক্টর জামাল উদ্দিন স্যার। আপনি কি স্যারের সাথে কথা বলেছেন? আমি ফোন দিয়েছিলাম কিন্তু উনি ফোন ধরেননি, এবং বিভিন্ন মিডিয়া সাংবাদিকরা কল দিয়েছিলেন এই বিষয়ে ফার্দার কিছু উনি বলবেন কিনা, কাউকে সম্ভবত কোনো জায়গায় উনি কল ধরেননি, আমি যতটুকু জানতে পেরেছি, আর আমার ফোন ধরেননি। তো আপনি এই বিষয়ে কোনো রকম ভাবে আপনার প্রশাসন বা কর্তৃপক্ষের কাছে কোনো কিছু আবেদন জানাবেন কিনা? হ্যাঁ, অবশ্যই এই বিষয়ে আমি আমার ডিপার্টমেন্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানাবো যে কেন উনি এভাবে অন্যায়ভাবে এবং কোন প্রকার মানে অবস্থান পরিষ্কার না করে কোটা আন্দোলনে সম্পৃক্ত বা ফেসবুকে পোস্ট দেওয়ার জন্য মেসেঞ্জার গ্রুপে মেসেজ দিয়ে, আমাদের ডিপার্টমেন্টের বিভিন্ন গ্রুপগুলো রয়েছে যেখানে আমাদের ডিপার্টমেন্টের সবাই অন্তর্ভুক্ত, সেখানে উনি মেসেজ দিয়ে আমাকে বহিষ্কার করেছেন এবং সাথে সাথে অন্য একজনের নাম উনি ঘোষণা করেছেন। দ্বিতীয়ত হলো যে
উনি তার নিচে বলেছেন যারা আদালত এইরকম কর্মকাণ্ড করছে তারা আদালত অবমাননার মামলায় ফেসে যেতে পারে, এরকম আপনারা চাইলে স্ক্রিনশট গুলো আমি দিতে পারবো, বা বিভিন্ন মিডিয়াতে স্ক্রিনশট গুলো এখন ঘুরছে এবং এক প্রকার হুমকি বলা যায়, আদালত অবমাননার মামলার হুমকি। এবং তিনি আরেকটা কাজ করেছেন, সেটা হলো যে সংবিধান থেকে বিভিন্ন আর্টিকেল কপি করে এনে দিয়েছে যে এই আন্দোলনটা সংবিধান বিরোধী হচ্ছে, রাষ্ট্র বিরোধী হচ্ছে, আদালত অবমাননা হচ্ছে, এই ধারায় মামলা হতে পারে। এটা শুধু আমাকে দেয়নি, মানে আমাদের পুরো ডিপার্টমেন্টের যতগুলো গ্রুপ রয়েছে ফেসবুক মেসেঞ্জার সবগুলোতে উনি এটা দিয়েছেন সবার উদ্দেশ্যে পরবর্তীতে। আপনাকে অব্যাহতি দেওয়া কি কোনো মেসেঞ্জার গ্রুপে দিয়েছে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছে? আমাদের ক্লাবের একটা মেসেঞ্জার গ্রুপ থাকে আর কি, যেখানে আমরা আমাদের ক্লাবের কার্যক্রমগুলো পরিচালনা করি। ওইখানে তিনি মেসেজ দিয়েছেন এবং উনি ওনার নিজে কোর্স নেন, ওই কোর্স টিচার পলিটিক্যাল সোশিয়োলজি, ওই গ্রুপে উনি নিজেই মেসেজ দিয়েছেন নিজের আইডি থেকে। আপনার অন্যান্য সদস্যরা এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে বা তারা কি বলছেন আপনাদের অন্যান্য কলিগরা? অন্যান্য সদস্যরা আছেন, আমি যতটুকু দেখতে পেরেছি গ্রুপ থেকে লিখলে অনেকেই আমাকে ট্যাগ করে পোস্ট করেছেন ফেসবুকে যে তারা এখান থেকে পদত্যাগ করেছেন। আমাদের এখন পর্যন্ত প্রায় 45+ সদস্য এটা প্রতিবাদে পদত্যাগ করেছেন, মানে ক্লাব থেকে। জি, এবং তারা বলেছেন যে এটার বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবেন, ডিপার্টমেন্টে অভিযোগ করবেন। আপনি কি আবাসিক ছাত্র নাকি অনাবাসিক ছাত্র? আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র, আমি এখন হল থেকে জয়েন করেছি আপনাদের সাথে। আচ্ছা, তো আপনি কি নিজে এই ক্ষেত্রে তো আপনি খুব ভাগ্যবান যে আপনাকে সবাই সহযোগিতা করছে, আপনি হল থেকে বসে কোটা আন্দোলনের সাথে সম্পৃক্ত, আপনি কথা বলতে পারছেন, এতে আপনি খুশি কিনা? কারণ আমাদের মধ্যে তো একটা মিশ্র প্রতিক্রিয়া আছে, কথা বলতে দেয় না, কথা বলতে দেওয়া হয় না, আপনি তো কথা বলতে পারছেন। না না, এটা আপনি যেটা বলছেন যে আমাদের হলে আমাদের কাউকে আন্দোলনে বাধা প্রদান করা হয়নি এখন পর্যন্ত, এবং আমি দৃঢ় বিশ্বাস রাখি যে এটা একটা যৌক্তিক আন্দোলন, যে আন্দোলনে একজন শিক্ষার্থী তার নিজ জায়গা থেকে অংশগ্রহণ করতে পারে, সেই প্রেক্ষাপটে কেউ বাধা দিবে বলে আমি আশা রাখি না। জি, আপনি সেন্ট্রাল যে ডিবেটিং ক্লাব, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি, তাদের প্রেসিডেন্ট সেক্রেটারির সাথে কথা বলেছেন? তারা দুজনেই আমার সাথে যোগাযোগ করেছে, তারা বলেছে তাদের ডিবেটিং সোসাইটির পক্ষ থেকে একটা প্রেস রিলিজ দিবেন এটার প্রতিবাদে। আচ্ছা, আমরা মোটামুটি বিষয়টা বুঝলাম। ব্যারিস্টার প্রশান্ত, জি জি, আমরা আবার ফেরার চেষ্টা করব। ব্যারিস্টার প্রশান্ত বড়ুয়া কিন্তু খুব নাম করা বিতার্কিক ছিলেন এবং ঢাকা ইউনিভার্সিটি ডিবেট করেছেন। ইউ আর সো হাম্বল। ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলাম এবং আই এম ভেরি প্লিজ টু সি প্রশান্ত দাদা। তো যাই হোক, আমরা তো আসলে নানা যৌক্তিকতা থাকে, তো এইটাকে আসলে কিভাবে দেখছেন? আমি প্রথম কথা হচ্ছে আমার কাছে অবিশ্বাস্য লেগেছে, কারণ মত প্রকাশ করবার স্বাধীনতা, আন্দোলন করবার স্বাধীনতা, এটা আমার সংবিধান প্রদত্ত অধিকার শুধু নয়, এটা আমার রক্তে কেনা অধিকার। এই জন্য আপনার আমার পূর্বপুরুষ ৭১ রক্ত দিয়েছে। নিশ্চয়। তো শুধু এই একটা আন্দোলনে যুক্ত হলাম বা আমি একটা দাবির পক্ষে কথা বললাম, এই জন্য আমাকে কোনো, তাও আবার ডিবেটিং ক্লাবের মতো কোনো প্রতিষ্ঠান যেটি আমরা মুক্ত বাকের চর্চা করি, অবরুদ্ধ কণ্ঠকে আমরা অর্গল মুক্ত করার জন্য কথা বলি, এইরকম একটা প্ল্যাটফর্ম থেকে বহিষ্কার করবে, এটা আমার কাছে আসলে অবিশ্বাস্য মনে হচ্ছে। কিন্তু ওনার কথা শুনে যেটা দেখলাম যে এটি এরকম একটা ঘটনা ঘটেই গেছে, আমার মনে হয় অবিলম্বে আরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তারা এটি ব্যবস্থা নেবেন। এবং ডিবেটিং সোসাইটির কথা তো উনি বললেন, তারাও এটির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, যেটা সেন্ট্রাল ডিবেটিং সোসাইটি, ডিউডিএস যেটি। তো এই জন্য সবাই তাকে সমর্থন করছে এবং আমার শুনে ভালো লাগলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের তিনি আবাসিক ছাত্র এবং ওনার আন্দোলনে আজ পর্যন্ত হলে উনি কোনো প্রতিবন্ধকতার আভাস পাননি, সেখান থেকে বসে লাইভ করছে। এবং আমরা এটাই চাই, এটি তো বিশ্ববিদ্যালয়, এটা তো অন্য কিছু না। এখানে মুক্ত মত হবে, মুক্ত পথ থাকবে। আমি একেবারে ঘোরতর অপছন্দ করি, তাকে তো বলতে দিতে হবে, মানে ভিন্ন মত থাকবে, ভিন্ন পথ থাকবে, কথা হবে, ডিবেট হবে, তর্কাতর্কি হবে। এমনকি তরুণ বয়সে এদের মধ্যে তর্কাতর্কি করতে গিয়ে কখনো কখনো ঝগড়াঝাটিও হয়, আবার মিঠেও যায়, মিশেও যায়। আপনার আমার সময়ও হয়েছে, এরকম বহুবার হয়েছে, আমাদের মত বিমত বহু জায়গায় হতে পারে। এবং আমাদের নামই তো একটা ছিল যে প্রতিবাগ, যে আমাদের ম্যাগাজিনের নাম প্রতিবাগ। তো এই যে আজকে দেখুন, আমার খুবই ভালো লাগছে যে উনি এটা বললেন এবং আশা করি এইভাবেই চলবে। একটু আগে আমি শুরুতে বলছিলাম না, আমি দৃঢ়ভাবে আশা করি কিরণ ভাই, এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাসী এই বাংলাদেশে, আমি বলি না জাতি ধর্ম নির্বিশেষ মুক্তিযুদ্ধের বাংলাদেশ, জাতি ধর্ম নির্বিশেষ সমতা ন্যায্যতার বাংলাদেশ। এইখানে কেউ আমরা কারো প্রতিপক্ষ নই। আমরা বড় জোর মাঝে মধ্যে আমাদের মিল হয় না, ঝগড়াঝাটি হয়,
ঝগড়া বিবাদ হবে, কেউ কিন্তু আমরা ওইভাবে প্রতিপক্ষ নই। এখন কিন্তু আমরা স্বাধীনতা লড়াই করছে না। হ্যাঁ, অর্থাৎ আমরা এখানে যুক্তি তর্ক বাদ বিসংবাদ যাই হোক না কেন, দিন শেষে আমরা কিন্তু এটা মিটমাট করে ফেলতে পারি, ক্ষমতা আমাদের আছে। নিশ্চয়ই আমি মোশাররফ হোসেন আপনাকে একটু অনলাইনে থাকবার জন্য অনুরোধ করছি, তবে একটা ছোট্ট বিরতি নিচ্ছি। মিস্টার জুনায়েদ সাকি, তার কাছে অনেক বিশ্লেষণ রয়েছে, নিশ্চয়ই অনেক বিশ্লেষণ রয়েছে। আমরা একটা বিরতির পর, বিজ্ঞাপন বিরতি আমাদের খোরাক, তাদের জন্য একটু সুযোগ দিতে হয়, না হলে সো যারা বিজ্ঞাপন দাতা তাদের প্রতি সম্মান রেখে আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পরেই আমরা আমাদের আজকের আয়োজন ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রিতে আবারও ফিরে আসবে। প্রিয় দর্শক, অল্প কিছুক্ষণে বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, আবারও ফিরে এসেছি ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রিতে, পাওয়ার বাই বিএসবি ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ। আমরা কথা বলছিলাম সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে এবং সে আলোচনায় আমরা প্রধানত আজকে গুরুত্ব পেয়ে গেল যে এই কোটার যে বিষয়টি, সেই বিষয়টি আমরা একটু রাজনৈতিক বড় পর্যালোচনা, যে আমরা শিক্ষার্থীদের কথা শুনেছি। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন জুনায়েদ সাকি, প্রধান সমন্বয়কারী গণসংহতি আন্দোলন, এবং একই সাথে রয়েছেন সাবেক বিতার্কিক ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহসভাপতি, তিনি রয়েছেন আমাদের সাথে। এবং আমরা অনলাইনে যুক্ত করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনকে আমরা যুক্ত করেছি। আমি জুনায়েদ সাকি আপনার কাছে আসি। এটি তো আসলে ছাত্রদের একটা আন্দোলন এবং এটি খুব গুরুত্ব সহকারে আমি দেখতে পাচ্ছি যে সরকারের পক্ষ থেকে সেগুলিকে বিবেচনা নেওয়া হচ্ছে। আমরা জনাব ওবায়দুল কাদের, অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং সাধারণ সম্পাদক আওয়ামী লীগের, তিনি বলছেন যে আমরা বিষয়টাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছি এবং তিনি বলছেন এর সমাধান হয়ে যাবে বলে তিনি বিশ্বাস করছেন। এবং একটা কথা তিনি বলছেন, শিক্ষার্থীরা যে শুধু আন্দোলন করছে এটা তো সরকারের সিদ্ধান্ত নয়, আদালতের রায় দিয়েছে, এটা আদালতের এখতিয়ার। এটি আমি মাননীয় যোগাযোগ মন্ত্রী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তার মন্তব্য আপনাকে শোনালাম। আপনাকে ধন্যবাদ। যখন ওবায়দুল কাদের সাহেব বলেন যে বিরোধী দল এখন এই কোটা সংস্কার আন্দোলন আর শিক্ষক আন্দোলনের উপর ভর করেছে, তখন আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে আসলে আন্দোলনটাকে, কারণ এটা তো মানুষের পূর্ব অভিজ্ঞতা আছে। আমরা তো 18 সালে আন্দোলন দেখেছি, এরপরে আমরা নিরাপদ সড়কের আন্দোলন দেখেছি, তার আগে ভ্যাট বিরোধী আন্দোলন দেখেছি। ফলে ছাত্রদের বড় আন্দোলনগুলোতে এইভাবে বিরোধী দল ঢুকে পড়ছে বলে তারপরে আমরা দেখলাম একদল হ্যান্ডব্যান্ড বাহিনী, যেটা ছাত্রলীগেরই বাহিনী বলে সকলেই নানান সংবাদ মাধ্যমে এসছে, এই হেলমেট বাহিনী ঢুকে পুলিশের সহায়তায় তারা আন্দোলনগুলোকে ধ্বংস করেছে। এই যে কাজটা, সেটা যে গ্রাউন্ড তৈরি করছেন ওবায়দুল কাদের সাহেব, সেটা থেকে পরিষ্কার যে আসলে সম্ভবত যেটা ছাত্রদের মধ্যে এবং সাধারণ মানুষের মধ্যে ধারণা আছে যে আদালতের কথা বলে এইটাকে একটা দীর্ঘসূত্রিতার মধ্যে ফেলা এবং এই যা আছে সেটাকে আবার বহাল করে ফেলার একটা জায়গাতে যাওয়া। হ্যাঁ, আদালতের এখন সরকার যাচ্ছে যখন আন্দোলনের মানে বাংলাদেশে আন্দোলনের ছাড়া কোন জিনিসটা আন্দোলন করে তো আর মানে অ্যাচিভ করা যায় না, আন্দোলন করে ভোটের অধিকার অ্যাচিভ করা যাচ্ছে না, যেটা রাষ্ট্রের জন্য ন্যূনতম প্রাথমিক। আন্দোলন করে শ্রমিকরা 5 বছর পরে মজুরিটাও মানে তাদের মিনিমাম চাহিদার কাছাকাছি জায়গায় নিয়ে যেতে পারছেন না। বাস্তবতাটা এরকম, সবগুলো আন্দোলনকে হয় দমন করা হয়, ভেতরে সাবোটাজ করা হয়। এই আন্দোলনেও সেই গ্রাউন্ডটা তৈরি করা হচ্ছে। আমাদের শিক্ষার্থী হয়তো বললেন, উনি হয়তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে হয়তো সে বাধা উনি পাননি, কিন্তু এটা কিন্তু সংবাদ মাধ্যমে এসছে যে হলে হলে পাহারা বসানো হয়েছে এবং বিভিন্নভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে এই আন্দোলনে যুক্ত না হওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে। হুমকি যে উনি নিজে পেয়েছেন এবং তার যে অ্যাকশন হয়েছে সেটা খুব পরিষ্কার, যে তাকে ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদকের পদ থেকে ইতিমধ্যে অব্যাহতি দেওয়া হয়েছে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বলা হচ্ছে তুমি আদালত অবমাননার ঝামেলায় পড়তে পারো, আদালত অবমাননার মামলার মধ্যে পড়তে পারো। এখন এইটা তো স্পষ্টত হুমকি। এই হুমকি আর কিভাবে কোটা সংস্কারের আন্দোলনকারীরা মুক্তিযুদ্ধ বিরোধী, রাজাকার, পাকিস্তানপন্থী ইত্যাদি ইত্যাদি নানাভাবে তাদেরকে অভিহিত করা হয়, সেটা তো আমরা আগে দেখেছি এবং নানাভাবে এই জিনিস চলছে। ফলে আপনি মুখে আমাদের ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া বলবেন রক্তে কেনা অধিকার হচ্ছে কথা বলার স্বাধীনতা, কিন্তু আপনি বলবেন যে এই দেশে আদালত অবমাননা আছে। এইগুলো একটা স্বাধীন সার্বভৌম দেশে আদালত অবমাননার এই বিষয়টি আসলে যায় না। কারণ ওই যে বললাম, সংবিধান যদি আপনার কথা বলার অধিকার দিয়ে থাকে তাহলে বিচার হয়তো কার্যকর হবে, কিন্তু সেই বিচারের রায়টা ভালো না মন্দ সেটা বলার অধিকার কিন্তু ব্যক্তির থাকবে। সুতরাং ওইটা বলা মানে, ওইটার বিরুদ্ধে জনগণের জন আন্দোলন করা মানে আদালত অবমাননা হচ্ছে, এইটা যদি হয়তো তাহলে বাংলাদেশের ইতিহাসও কিন্তু এই জায়গায় থাকতো না। ফলে আমরা মনে করি যে এই ধরনের একটা, আমরা কলোনিয়াল দেশে নাই, ফলে এই কলোনিয়াল হেরিটেজগুলো আমাদেরকে পরিত্যাগ করতে হবে। আদালত অবমাননার
বিষয়গুলোকে হুমকি আকারে এনে ছাত্রদের আন্দোলন দমন করা, কিংবা এই পাহারা বসিয়ে ছাত্রদের আন্দোলন দমন করা, কিংবা বিরোধী দল এটার উপর ভর করেছে এই কথাটা বলে আন্দোলনকে ইতিমধ্যেই একটা ব্র্যান্ডিং করা, এইটা আসলে সরকারের যে চেষ্টা সেটাই বলে দেয় যেখানে দীর্ঘসূত্রিতা সম্ভবত কোন রকম দুরভিসন্ধি আছে, যে কারণে তারা মানে হয়তো আদালতের কথা বলেই এই দীর্ঘসূত্রিতা হবে। ফলে ছাত্ররা খুব ন্যায্য কারণেই তাদের আন্দোলনটা চালিয়ে যাচ্ছে, এটা আমি মনে করি। আমি এখানে প্রশ্ন করতে পারবো? জি বলেন। এটা সুযোগ দেন, আসলে আপনার সাথে প্রশ্ন করতে গেলে কথার মধ্যে পজ দিতে হয়। প্রশ্ন করার স্বাধীনতা, রক্তে কেনা স্বাধীনতা, রক্তে কেনা স্বাধীনতা। যেমন আজকে মির্জা ফখরুল সাহেব তিনি তো বলতে পারতেন যেটা ন্যায্যতার ভিত্তিতে এই কোটা বা শিক্ষকদের আন্দোলনটা সমাধান হোক। তিনি বলেছেন কোটা আন্দোলন এবং শিক্ষকদের আন্দোলনে তারা পক্ষে অবস্থান করছে। তো নৈতিক সমর্থন দিয়েছেন, আমরা সমর্থন, এই কথাটা আমি বলতে চাচ্ছিলাম। নৈতিক সমর্থন, এই শব্দটা আসলে কি অসুবিধা ছিল কিনা? ন্যায্যতার ভিত্তিতে এটা সমাধান হোক, সেটা হলে কি সুন্দর হতো কিনা? আরে আন্দোলন নিজেই যখন ন্যায্য, তখন আন্দোলনের সমাধানটা তো ন্যায্যতার ভিত্তিতেই হবে। এই যে কোটার বিষয়টা বলছেন, শিক্ষকদের পেনশন স্কিমের কথা বলছেন, অবশ্যই যদি বিষয় ন্যায্য। শিক্ষক প্রথমত এই যে কোটা আন্দোলন, দেখুন আমরা বাংলাদেশের জনগণের স্বার্থকে প্রতিনিধিত্ব করতে চাই। আমরা এই দেশের নাগরিক, রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশের জনগণের যে কোনো আন্দোলনের সাথে আমরা আছি। সেই কারণে সেই আন্দোলনকে আমরা সমর্থন দিব, সেই আন্দোলনের ভেতরে ঢুকবো, আন্দোলন নিয়ে কাজ করবো। এটা যারা মনে করেন আমরা আন্দোলনের উপর ভর করেছি, সেই কারণে ওবায়দুল কাদের সাহেব ভাবতে পারেন যে আজকে বিরোধী জোটে যারা আছেন বা বিএনপি যারা আছেন তাদের সমর্থন, তারা এটার উপর ভর করেছে। আপনি আমাকে একটু বলতে চান, সেটা হচ্ছে বাংলাদেশের জনগণের সব আন্দোলন আমাদের আন্দোলন, এবং সেই আন্দোলনে আমরা থাকবো, ঢুকবো। আমরা আন্দোলনকে তার ন্যায্য দাবি আদায়ের চেষ্টা করব, এটাকে আরো প্রসারিত করার চেষ্টা করব। এই কোনো কাজই রাজনৈতিক দিক থেকে, নৈতিক দিক থেকে, নাগরিক হিসেবে কোনোভাবেই এটাকে কোনো আপনি বাধা সৃষ্টি করতে পারেন। তাহলে বাংলাদেশের ইতিহাস অন্যভাবে লিখতে হবে। আপনি ছাত্র আন্দোলন কিভাবে স্বাধীনতার আন্দোলনে রূপ নিয়েছে, শ্রমিক আন্দোলন কিভাবে স্বাধীনতার আন্দোলনে যুক্ত হয়েছে, এই সমস্ত ইতিহাস আপনাকে ভিন্ন করে লিখতে হবে। আজকে ওবায়দুল কাদের সাহেব ক্ষমতায় আছেন বলে এই সমস্ত কথাবার্তা বলছেন যা সম্পূর্ণভাবে এই দেশের রাজনৈতিক ইতিহাসের বিরোধী, সাধারণভাবে রাজনীতির যে ব্যাকরণ তার বিরোধী। ফলে ওবায়দুল কাদের সাহেব ষড়যন্ত্র বললেই এখানে বিরোধী দল ষড়যন্ত্রের ভয়ে বাড়িতে বসে থাকার কোনো কারণ নাই। বরং আমরা বিরোধী দল দায়িত্বের সাথে ভূমিকা নিচ্ছে। ছাত্ররা আন্দোলন করছে, ছাত্রদের আন্দোলনের নৈতিক সমর্থন দিচ্ছে, আমরা সমর্থন দিচ্ছি, কারণ হচ্ছে এইটা ন্যায্য। সুতরাং যেটা আন্দোলন ন্যায্য তার সমাধান ন্যায্যতার ভিত্তিতে হবে। আপনার এই ন্যায্যতার ভিত্তিতে সমাধান করা হোক এই কথা বলার কোনো প্রয়োজন হতে পারে কিনা মিস্টার সাকি যে আপনাদের নিজস্ব কোনো আন্দোলন নাই? কোথায়? সব আন্দোলন আমাদের আন্দোলন। নিজস্ব আন্দোলন আপনি আবারও বুঝতে পারছেন না। জনগণ, আমরা জনগণের সংগ্রাম করি। নিজস্ব আন্দোলন মানে কি? তাহলে আপনাদের শুনেন, জনগণের স্বার্থের বাইরে আমাদের নিজস্ব কোনো স্বার্থই নাই। না, সে কারণে মনে হতে পারে কিনা যে অন্যের আন্দোলনের সাথে আপনারা ভর করছেন, নিজস্ব কোনো আন্দোলন আপনাদের আছে কিনা? মানে অন্যের আন্দোলন বলতে আপনি এই যে মনে ছাত্রদের আন্দোলন, আমি কে, আমাদের এই ছাত্ররা কে, কিংবা আমাদের দলের ছাত্ররা নাই, আমাদের দলের শ্রমিকরা নাই? আপনাদের নিজস্ব কোনো কর্মসূচি কেন নাই? তাহলে কোথায় নিজস্ব কর্মসূচি নাই? এই যে মনে করুন ছাত্র আন্দোলন, শিক্ষক আন্দোলন, সেগুলো নিয়ে আপনারা ব্যস্ত থাকছেন। এই যে ছাত্ররা যখন কোটা সংস্কার, তারা আন্দোলন করলে তাদের মধ্যে আপনারা যুক্ত হবে। কোটার ব্যাপারটা তো ছাত্ররা দেয় নাই, কোটা ব্যাপারটা সরকারের সিদ্ধান্তের প্রশ্ন। সেটার বিরুদ্ধে ছাত্ররা আন্দোলন করেছে এটাকে বাতিল করার জন্য। তো সেই আন্দোলন তো ছাত্র সমাজ গড়ে তুলেছে। ছাত্র সমাজের মধ্যে যেমন সাধারণ ছাত্ররা আছে, তেমনি রাজনৈতিকভাবে বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত ছাত্ররা আছে। সবাই মিলেই তো আন্দোলনটা করছে। আন্দোলন তো তারা গড়ে তুলছে তাদের নিজেদের স্বার্থের প্রশ্নে। শ্রমিকরা যখন আন্দোলন করেছে তাদের নিজেদের প্রশ্নে, সেখানে যেমন সাধারণ শ্রমিকরা যুক্ত হয়েছে, সেখানে রাজনৈতিকভাবে দলভুক্ত শ্রমিকরাও আছে। সেই আন্দোলনকে আপনারা পুঁজি করে সামনে গেছে। পুঁজি করা কাকে বলে? মানে আপনাদের এই যে পুঁজি করার বক্তব্যটা বিরোধী, পুঁজি করতে বলাটাই হচ্ছে তিনি আসলে মূলত জনগণের একটা সংগ্রামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চাইছেন। সরকার যেহেতু আন্দোলনগুলোর বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চাইছে, সে কারণে বলতে চাইছে যে এই আন্দোলনকে পুঁজি করে, ওই আন্দোলনকে পুঁজি করে। আচ্ছা, পুরো 60-এর দশকের ছাত্র আন্দোলন, শ্রমিক আন্দোলন, এগুলোর উপর ভর করে কি আমাদের স্বাধীনতা সংগ্রাম দাঁড়ায়নি? তাহলে সেগুলো সবই পুঁজি করা ছিল, ওগুলো সবই ভুল ছিল, ষড়যন্ত্র ছিল। বিরোধী দল হিসেবে তখন তারা ষড়যন্ত্র করেছেন। এই বিষয়ে আপনি বলবেন আপনার ইতিহাসকে। এই হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনাধারী রাজনৈতিক দলের পরিণতি, যে তারা জনগণের সংগ্রামকে ষড়যন্ত্র হিসেবে দেখতে চায়। কারণ ক্ষমতাটা টিকে রাখতে হবে। ভয় কেন এত? ভয়টা হচ্ছে যে ভোট ছাড়া ক্ষমতায় আছে, ফলে ফুটো দেখলেই ভয় পাচ্ছে যে এই দিক দিয়ে নাকি এক স্রোত, মহাস্রোত সৃষ্টি হয়ে সরকারের ক্ষমতার মসনদ তছনছ করে দেয়। এই ভয়ে তারা আছেন, সেই ভয়ে তারা পাবেন। আমি বরং পয়েন্টে আসি। শিক্ষকদের আন্দোলনটা আমরাও অত্যন্ত ন্যায্য মনে করি, কারণ এখানে হঠাৎ করে তাদের জন্য একটা
এমন একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য একটা পেনশন স্কিম দেওয়া হয়েছে যা আগেকার তুলনায় বৈষম্যমূলক, ফলে তারা এটা দাঁড়িয়েছেন। এবং এর মধ্যে তো আওয়ামী লীগ সমর্থিত শিক্ষকরা বেশিরভাগ শিক্ষক সমিতির নেতৃত্ব দিচ্ছেন, বিভিন্ন জায়গায় আছেন, তারাও তো এটার মধ্যে আছেন। সুতরাং এটা যে একেবারে রাজনৈতিক দিক থেকে সরকার বিরোধী ক্ষমতা থেকে সরকারকে ফেলে দেওয়ার জন্য তারা করছেন, তারা এটা একটা পেশার নির্দিষ্ট আন্দোলন। এখন শিক্ষকদের প্রশ্নটাকে দেখা দরকার পলিসির জায়গা থেকে। শিক্ষকতা কেবল একটা পেশাই না, এটা পেশার চাইতেও বেশি কিছু, কারণ এর মধ্যে দিয়ে আপনি পুরো জনগোষ্ঠীকে আসলে প্রস্তুত করছেন এবং তারা সেই দায়িত্বটার মধ্যে আছে। ফলে সেইখানে তাদের যে অভিনিবেশ দরকার, সেইখানে তাদের যে প্রতি মুহূর্তে নিজেদেরকেও প্রস্তুত করা দরকার, ছাত্রদের ওই শিক্ষা দেওয়ার জন্য তাদের যে নিজেদের প্রস্তুতি, সেইটা যদি তৈরি করতে হয় তাহলে এই শিক্ষকতা পেশার আলাদা বেতন কাঠামো, আলাদা পেনশন স্কিম এটা তৈরি করা দরকার, যাতে করে আমরা সত্যিকার অর্থে এই শিক্ষার ক্ষেত্রে একটা বিনিয়োগের জায়গায় যেতে পারি। সেটা না করে মানে আমলারা একটা ডিসিশন নিয়ে নিলেন সরকার, অথবা সেটা করলেন, অথবা সর্বজনীন পেনশন স্কিম চালু করে এখন আপনার টাকা দরকার, বিভিন্ন জায়গা থেকে নানাভাবে টাকা নেওয়ার ব্যবস্থা করছেন। এটা কিন্তু পাবলিক পারসেপশন, আপনার টাকা নাই, টাকা দরকার, এবং সেই টাকার জায়গাটায় পূরণ করার জন্য জনগণকে বিভিন্নভাবে মোচড়ানোর একটা আমি একেবারে খুব অবিচার করে ফেলছি ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়ার প্রতি। আমরা একটা বিরতির পর পুরো অংশটা জুড়ে শুনবার চেষ্টা করবো, পরে যদি একটু সময় থাকে আপনাকে দেবো। আমি প্রিয় দর্শক একটা ছোট্ট বিরতি নিচ্ছি। আমাদের সাথে রয়েছেন ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া এবং জনাব জুনায়েদ সাকি, একই সাথে অনলাইনে যুক্ত রয়েছেন। যদি শেষ এক মিনিট শুনতে পারি মোশাররফ হোসেনের কাছ থেকে, আমরা ছোট্ট একটা বিরতির পর আবার ফিরে আসছি। ইসমানী মির্জাপুর শুভরাত্রিতে আবারও ফিরে এসেছি। ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, কোনো প্রশ্ন নয়, আমরা উত্তর দেখতে চাই। অনেক কথা বলেছেন মিস্টার জুনায়েদ সাকি এবং আমি মনে হচ্ছিল বিপ্লবী খুব বক্তব্য এবং অতি বিপ্লব দেখতে পেয়েছি আমি আজকে ওনার মধ্যে। আপনি কিভাবে দেখছেন? না মানে হয় না যে সাকি কথা বললে একটা বিপ্লব, একটা 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 বজ্র নির্ঘোষ এরকম হয়, সেরকম হয়েছে। কিন্তু এটা করতে গিয়ে উনি আক্রমণটা করেছেন বিচার বিভাগের উপরে, হয়তো খেয়াল করেননি। আমরা সবাই কিন্তু বিচার বিভাগের স্বাধীনতা বলতে বলতে ওনারা ফেনা তুলে ফেলে যে হ্যাঁ সরকারের থেকে স্বাধীন না, পারলে সরকার অধীন করে রেখেছে। এখন লক্ষ্য করেন খোদ প্রধান বিচারপতি তার অফিসে বলেননি, সংবাদ সম্মেলন করেননি, তার বিচারিক দায়িত্ব পালন করতে গিয়ে শুনানির সময়ে যে মন্তব্য করেছেন এটিও করা যাবে না। খেয়াল করবেন, তাহলে বিচার বিভাগের স্বাধীনতা আমরা স্বীকার করছি না। ওনারা বিচার বিভাগ যে স্বাধীন, স্বয়ং প্রধান বিচারপতির, এতক্ষণ আমরা কি বললাম বাক স্বাধীনতা, এটা প্রধান বিচারপতির নাই। আচ্ছা বুঝলাম যে উনি প্রধান বিচারপতি, উনি আপনার মতো স্বাধীনতা ভোগ করেন না। ওনার বিচারিক দায়িত্ব পালন করে শুনানির মধ্যে উনি যা বলেছেন সেটি নিয়ে এখন বলছেন যে উনি এটা আমি ওনার কথা বলার মতামতটা খেয়াল করবেন। ওনার কিন্তু আমি প্রধান বিচারপতির, মাননীয় প্রধান বিচারপতির কথা বলার স্বাধীনতায় কোন রকম সেটি তো কথা বলতে পারবেন, প্রথমে বলেছি না 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 তিনি তার মন্তব্য করেছেন। সাকি যেটা করেছেন যে সবার স্বাধীনতা আছে আমাদের এই প্রজাতন্ত্রে, খালি বিচার বিভাগের কোনো স্বাধীনতা থাকবে না, মানে আরেকদিকে বিচার বিভাগের দেখুন না, বিচার বিভাগের স্বাধীনতা এখন আমাকে বিচার বিভাগের শুধু স্বাধীনতা চান না, বিচার বিভাগ স্বাধীনভাবে ওনাদের বিপক্ষে পক্ষে রায় দিতে পারেন না বলে অভিযোগও করে যে সরকার হস্ত এগুলো বলে। আবার খোদ প্রধান বিচারপতি ইন দ্য কোর্স অফ ডিসচার্জিং হিজ কনস্টিটিউশনাল ডিউটি শুনানির মধ্যে একটি প্রশ্ন করেছেন, সেটি উনি বলতে পারবেন না। তাহলে একদিকে এটা আইরনি হয়ে গেল না? আমরা সবার বাক স্বাধীনতা চাই, খালি এটা প্রধানমন্ত্রী বলছে এটা হবে না, ওনার বলা ঠিক হয় না, প্রধান বিচারপতি করতে পারবে না, অমুক বিচারপতি। আপনি খেয়াল করে দেখবেন এইটাই হচ্ছে মূল সমস্যা, যে আমি আমার জন্য যা চাই সেটা আপনার জন্য চাই না, সেটি প্রধান বিচারপতির জন্য চাই না। বাংলাদেশের মানে তিনটে অর্গানের একটা প্রধান উনি এবং বিচার বিভাগ। দেখুন আমরা কিন্তু অনেক সময় বলি এবং সত্যিও যে অনেকটা ডিভাইন ডিউটি, ঐশ্বরিক এই পৃথিবীতে লাস্ট রিসোর্ট। থেকে সরে আসি মহামানব বিচারপতিরা, জি জি একটু অন্য আলোচনা আসি, যেহেতু আমি নিজে বিব্রত বোধ করছি এই বিষয়টা নিয়ে বারবার আলোচনা করতে গেলে। জি করারই তো কথা, আমরা করে মানে দিস ইজ আওয়ার সিভিক সেন্স, তাই না? করারই কথা, ইউ হ্যাভ রেসপেক্ট ফর দ্যাট। আমরা একটু যদি এখন, আর আপনি শুরুতে যেটা ওনাকে করেছিলেন যে নিজের কোনো কর্মসূচি নাই কেন, এগুলো নিয়ে দৌড়াদৌড়ি করছেন কেন, ছোট্ট একটা উদাহরণ দেই। জনাব তারেক রহমান ঘোষিত অসহযোগ আন্দোলনকে প্রত্যাহার হয়েছে, বিদ্যুতের বিল দিবেন না, পানির বিল দিবেন না, কোর্টে হাজিরা দিতে যাবেন না, চলছে তো এখন। কে বলছে এটা? অবশ্যই চলছে, ওনারা তো উইথড্র করেন না, 7 জানুয়ারি পর্যন্ত আমরা জীবনে ওইটা উইথড্র করেন। এমনকি 2015 সালে আপনি খামোখা, এমনকি 2015 সালের যে অবরোধ সেটা ওনারা এগুলো মাঠে চলে না, অন্য জিনিস যে আপনার মাল মানুষ খায় না। ওই যে একটু আগে যেটা বললাম, এবং উপজেলা নির্বাচনে দেখুন বিএনপি খুবই ভালো,
বিরাট সংগঠন, বিরাট দল, বিরাট মিছিল করে সাকিদের মতো বড় বড় স্পোক পারসন ফ্রি পায়, নিশ্চয়ই ফ্রি পায়। তারপর যেহেতু পলিটিক্যাল ডিভিডেন্ড কিছু এখনো চোখে দেখিনি, কিন্তু লক্ষ্য করে দেখবেন প্রতিষ্ঠার পর থেকে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক তৃণমূলের প্রেসিডেন্ট সেক্রেটারিকে বহিষ্কার করতে হয়েছে। কেন? তাদের সুপ্রিমোর কথা স্বয়ং তাদের তৃণমূলেই শোনে নাই, জনগণ তো দূরের কথা। তো তাহলে ওনার কোনো কর্মসূচি মানুষ খায়নি। ইলেকশনটা নিয়ে কি হলো, যেহেতু উনি ইলেকশন আনলেন, বললেন মোইন খান সাহেব বিবিসিতে বললেন, এবং রুমিন ফারহানাও বললেন যে 2 বছর লাগুক 3 বছর লাগুক, একটা ওই রকম সরকারই চাই, যে নামেই হোক, 2 বা 3 বছর লাগুক। আর প্রকাশ্যে কি বলছে না আমরা একটা নির্বাচনকালীন চাই, যেটা আমরাও বলেছি যে লেট আস ডিসকাস উইথ ইলেকটোরাল গভর্নেন্স। ডোনাল্ড লোর চিঠি আসার 8 সপ্তাহ আগে আমাদের মাননীয় সাধারণ সম্পাদক বলেছিলেন নিঃশর্ত আলোচনা করেন, বলে যে না রাজপথে ফয়সলা করব। আরেকটা ফয়সলা ওনারা রাজপথে করতে চেয়েছিলেন, বেগম জিয়ার মুক্তি। 2018 ফেব্রুয়ারিতে উনি ডিসেম্বরে ইলেকশন হলো, খেয়াল করে একটু বলে পরে ভুলে যাব। অদ্ভুত ব্যাপার, ডিসেম্বরে ইলেকশন হলো, বেগম জিয়া জেলে গেলেন কখন? 18 ফেব্রুয়ারিতে। 1 ঘন্টার জন্য বিএনপি বললো না, আমাদের দেশে তো ইলেকটোরাল কনসেশন বলে কথা ওনারাও মানেন, যে ওনার মুক্তি না দিলে আমরা নির্বাচনে যাবো না। 1 ঘন্টা 1 মিনিটের জন্য বলে নাই। অবাক লাগে না? এখন তো অবিশ্বাস্য মনে হয়। বিএনপি ইলেকশনে যাচ্ছে ডিসেম্বরের 18-তে, ফেব্রুয়ারিতে বেগম জিয়া অ্যারেস্টেড, ওনার মুক্তি চাইল না, ইলেকশনে গেল। খেয়াল করেন। অর্থাৎ আমি যেটি বলতে চাই, বিএনপি নিজের নেত্রীর সাথেও এই রাজনৈতিক ভণ্ডামিটা করেছেন। কে করেছেন এটা তাদের বিষয়, তারা বের করবেন, করেছেন তো। সেটা নিয়ে আপনার মাথা ব্যথা খুব নাকি? লক্ষ্য করে দেখবেন, পর্যবেক্ষক হিসেবে আমি তো রাজনৈতিক কর্মী, আমার অপরপক্ষ যদি দেখে যে আত্মঘাতী গোল দিচ্ছে, এটা আমি আগ্রহ নিয়ে দেখবো না? দেখবোই তো। দেখছেন আপনি? দেখছে তো। আপনি লক্ষ্য করে দেখবেন যে একটু আগে ওনারা যে বললেন যে বিএনপি তো নাই কর্মসূচি, 2-3 বছরের সরকার চায়, আবার বলে পশ্চিমাদের সাথে আমাদের কথার মিলে গেছে। কোন কথা মিলে গেছে জানেন? যেদিন তারা বিবৃতি দিয়ে বললো যে সেনাবাহিনীকে জাতিসংঘ থেকে শান্তিরক্ষা কার্যক্রম থেকে প্রত্যাহার করতে হবে, ওটা নাকি মিলে গেছে, যেখানে ডিস্টেন্ট করবে। এই জন্যই যে আপনি বললাম আমার মাথা ব্যথা না, আমার তো খুশি হওয়ার কথা। আমার প্রতিপক্ষ দল আত্মঘাতী গোল দিচ্ছে নিজেকে নিজে, খুশি হওয়ার কথা। কিন্তু আমি এটি এইভাবেই বলছি যে লক্ষ্য করে দেখবেন, যাদের রাজনৈতিক কর্মসূচি কনসিস্টেন্ট না, যারা যতক্ষণ একটা সীতারাম কেশরী না পেলে ইলেকশনে আসবে না, বা রেজিস্ট্রেশন বাতিল হওয়ার ঝুঁকি না হলে আসবে না, খেয়াল করে দেখবেন যে বাইক থেকে ইট মেরে খেলাটা পণ্ড করবে, খেলতে চাচ্ছে না। তো সুতরাং তাদের কর্মসূচি আপনি কই পাবেন? জি জি, আমরা একেবারে শেষ করছি। আমার একটু বলতেই হবে, 1 মিনিটে যদি শেষ করি আমরা। আসলে প্রথমত আমাদের প্রধান বিচারপতি যে মন্তব্য করেছেন, আমি প্রথমে বলেছি যে তিনি তার মন্তব্য করেছেন, কিন্তু এই মন্তব্যের আমাদের যে সমালোচনা অথবা আমাদের যে এই মন্তব্য বিষয়ে আমাদের যে পর্যবেক্ষণ অথবা আমাদের যে মতামত, সেটা আমরা জানিয়েছি যে এইটার দ্বারা যদি এরকম হয় যে কোর্টের কোনো রায় নিয়ে কোনো কথা বলা যাবে না, সেটা আসলে ঠিক না। কারণ সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস আগেও এই বিচারপতি বলেছেন, এই প্রধান বিচারপতি বলেছেন। হ্যাঁ, তাহলে যদি মানুষকে স্মরণ করে দেওয়া, এবং যখন আদালত অবমাননার হুমকিটা দেওয়া হচ্ছে, কাজেই প্রধান বিচারপতির বক্তব্য যাতে আদালত অবমাননার হুমকিকে আরো জোরদার না করে, সেজন্য আমাদেরকে তো কথা বলতে হবে যে আমরা হাইকোর্টে একটা রায় দিয়েছে, সেই রায় যদি কার্যকর হয়, অ্যাপিলেট ডিভিশন যদি রেখে দেয়, কার্যকর হওয়া তো হবেই, কিন্তু সেই রায় নিয়ে সমালোচনা করার অধিকার কিন্তু আমার মৌলিক কথা বলার স্বাধীনতার সাথে যুক্ত। সে কারণেই বলি যে আদালত অবমাননার প্রশ্নটিও আমাদের স্বাধীন সার্বভৌম দেশে থাকা সঙ্গত কিনা সেটা নিয়ে ভাবা দরকার আমাদের। কারণ এই কলোনিয়াল আমল থেকে এই লেগাসি চলছে, তো সেটা নিয়ে আমাদের ভাবতে হবে। তো একমুখে স্বাধীনতার কথা বলবেন, আর যুক্তি না থাকলে তখন ওই প্রধান বিচারপতিকে অপমান করা হলো, কোর্টকে অপমাননা করা হলো। বাংলাদেশে এই প্রথমবারের মতো সত্যিকার অর্থে আদালতের এবং বিচার ব্যবস্থাকে স্বাধীন করার, তাকে মর্যাদার আসনে বসানো, মানুষের ভরসাস্থল করার যে একেবারে মানে যাকে বলে কর্মসূচি, সেই কর্মসূচি আমরা 31 দফার মধ্যে আমাদের নিজেদের দল, আমাদের মঞ্চ এবং যুগপৎ আন্দোলন 31 দফার মধ্যে সবগুলো জায়গায় পরিষ্কার করে হাজির করা হয়েছে, যেটা বাংলাদেশের এই 53 বছরের কোন রাজনৈতিক আন্দোলনে এত পরিষ্কার করে এই বিচারপতির বাড়ি আক্রমণের নিন্দা করেছিলেন এই দফায়। এবার আসুন, আপনারা অবশ্যই নিন্দা করেছি, কিন্তু কে করেন নাই সেটা আমাদের প্রশ্ন। প্রধান বিচারপতি বাড়িতে হামলা করাটাকে আমরা নিন্দা জানাই, তবে সেটা যে কারা সাবোটাজ করলো, কারা ষড়যন্ত্র করে এই প্রধান বিচারপতি আন্দোলনকে দমন করার জন্য একটা অজুহাত এবং গ্রাউন্ড তৈরি করলো, সেটা আমাদের মনে রাখতে হবে। এখন শেষ জায়গায় আসি, বিএনপি একটা স্বতন্ত্র রাজনৈতিক দল, আমি গণসংহতি আন্দোলন করি, গণতন্ত্র মঞ্চ করি, আমরা ভোটের অধিকারের যুগপৎ আন্দোলন করছি, খেয়াল রাখবেন। আর যে কোনো বিরোধী দল, মানে এইটা তো
স্ট্রাকচারালি সরকারের বিরুদ্ধেই আন্দোলন হয়, সরকারের কাছে দাবি দেওয়া পেশ হয়। সুতরাং সরকারের বিরুদ্ধে যত মানুষেরই আন্দোলন হয়, বিরোধী দল সাধারণভাবে সেই আন্দোলনকে ধারণ করে। কেউ কোনো বিশেষ আন্দোলন ধারণ নাও করতে পারে, কিন্তু সাধারণভাবে তারা যদি জনগণের স্বার্থের প্রতিনিধিত্বকারী হয় তাহলে প্রত্যেকটা আন্দোলনের স্পিরিটকে ধারণ করে, সেখানে তাদের লোক থাকুক আর না থাকুক। শিক্ষকরা আন্দোলন করছেন, আমরা তাদের আন্দোলনকে সমর্থন করি, কারণ তাদের আন্দোলন করছেন। মনে পড়ছে, আগে বলতে ভুলে গেছেন। কোথায় বলতে ভুলে গেছেন? আপনারা তো আগে বলেননি, শিক্ষকরা পাইছে বলার পর পাইছে একটা, আগে বলতে ভুলে গেছে। আপনি তো যুক্তি একটু আনবেন তো না, এগুলো কোনো যুক্তি হলো? পরামর্শ করছে। আপনি এখন আমরা শেষ করছি, 5 সেকেন্ডে যদি করেন। প্রথম কথা হচ্ছে, সাধারণ গণতান্ত্রিক কথাকে আজকাল আপনাদের অতি বিপ্লবী মনে হচ্ছে। বাংলাদেশটা এই জায়গায় চলে এসছে যে ভোটাধিকারের দাবি করা, সত্য কথা বলা, জি জি, এই কথাটা নাকি অতি বিপ্লবী। নিশ্চয়ই শোনেন, ন্যায্যতার বাংলাদেশকে হ্যাঁ বলুন, আর বিএনপির এই ষড়যন্ত্র বলেন আর কর্মসূচিহীনতার মধ্যে ঢুকে যাওয়াকে না বলুন। এটা আমাদের বক্তব্য। ন্যায্য আন্দোলন, ন্যায্য কথা সবসময় জয়ী হয়, যে কোনো ন্যায্য আন্দোলন জয়ী হয়, এবং আমি বলছি ডায়ালগ ইজ দ্য অনলি ওয়ে। জি জি, থ্যাংক ইউ। আমি দুজনকে ধন্যবাদ জানাই, মিস্টার জুনায়েদ সাকিব, মিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া এবং কৃতি শিক্ষার্থী মোশাররফ হোসেন বিতার্কিক, তাকেও ধন্যবাদ জানাই। আমরা যুক্ত রাখতে পারলাম না সময়ের অভাবে। আমরা একটা ন্যায্যতার ভিত্তিতে সকল কিছুর একটা সমাধান চাই এবং সেই সমাধানের পথে বাংলাদেশ এগিয়ে যাবে, বিচার বিভাগ এগিয়ে যাবে, আমাদের সরকার, বিরোধী জোট, বিরোধী দল যারা আছেন, বিরোধী দল যারা, সকলে মিলে কিন্তু আমরা একসাথে এগিয়ে যাব এবং আমরা মনে করি আমাদের যে সকল কিছু সুষ্ঠু একটা সমাধান হবে, প্রত্যাশা করে আজকের আমাদের ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রি এখানে শেষ করছি। দর্শক, আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।